আচ্ছা, আমরা 15 নম্বরটা দেখি। কোনো এলাকার 35টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। তো এখানে 35টা পরিবারের উপাত্ত দেওয়া রয়েছে, অর্থাৎ 35টা উপাত্ত দেওয়া রয়েছে। আমাদের বলছে কি শ্রেণীব্যাপ্তি 2 ধরে গণসংখ্যা নির্ণয় করে। জাস্ট শ্রেণীব্যাপ্তি 2 ধরতে হবে। আমরা এর আগের ক্লাসে বা এর আগের অঙ্কে দেখছি কি যে শ্রেণীব্যাপ্তি 5 বা 10 ধরে আমরা কাজগুলো করেছিলাম। এখন এখানে প্রশ্নে বলে দিচ্ছে 2 ধরতে হবে। আমরা এখন 2 ধরব। তো গণসংখ্যা করার সারণী তৈরি করার সব নিয়ম তো একই। এখানে সর্বোচ্চ সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো উপাত্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে কত, আমরা সেটা বের করব। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10 এবং সর্বনিম্ন সংখ্যা কত? 2। তো পরিসর কিভাবে বের করে? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা তো 2, তারপর প্লাস 1, দেন 10 থেকে 2 বিয়োগ দিলে 8 আর 1 কত? 9। তো আমাদের তো শ্রেণী সংখ্যা বের করতে হবে। গণসংখ্যার নিয়ম শ্রেণী সংখ্যা বের করার নিয়মটা কি? পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করব। পরিসর কত পেয়েছি? 9, আর শ্রেণীব্যাপ্তি আমাদের প্রশ্নে দেওয়া আছে 2। তো 9কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো 4.5। এখন 4.5 তো বা 4.5টা ঘর তো আমাদের তৈরি করা যাবে না। করলে 5টা হবে, না হলে 4টা হবে, পূর্ণ সংখ্যাই হবে। তো 4 থেকে যদি বেশি হয়, একও যদি বেশি হয়, 4.05ও যদি হয়, আমাদের 5 নিতে হবে। কোনোভাবে 4 নেওয়া যাবে না, বেশিটা নিতে হবে। ঠিক আছে? তো তুমি এরকম চিহ্ন দিয়ে 5 দিতে পারো, অথবা সমান চিহ্ন দিয়েও 5 দিতে পারো। এই ক্ষেত্রে দুইটাই রাইট হবে। আচ্ছা, আমরা এখন ঘরটা তৈরি করে নিই। তো এটা হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা দিতে পারো অথবা শ্রেণী ব্যক্তি দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, ব্যক্তি দিই, শ্রেণী ব্যক্তি আমরা সবগুলোতে দিয়ে আসছি। দেন টেলি চিহ্ন দিবা, টেলি চিহ্ন, তারপর গণসংখ্যা। ঠিক আছে? আচ্ছা, শ্রেণীব্যাপ্তি আমরা কত থেকে ধরবো? আমাদের সর্বনিম্ন সংখ্যাটা ছিল 2, তো 2 মাস্ট বি রাখতে হবে। তুমি যদি চাও 1 থেকেও দিতে পারো, কিন্তু 2 যেন পরে, 2 এর উপরে দিলে হবে না। 3 থেকে কিন্তু ধরতে পারবে না, তাই এই ক্ষেত্রে 2টা তো মিস হয়ে যাবে। তো আমরা 2 থেকেই ধরি। আমাদের শ্রেণীব্যাপ্তি 2 বলছে, তো 2 সহ গণব, 2 এবং 3। কত? 2 হইল না? আবার বলতেছি 2, 3, 2 হয়ে গেছে। তো 2 থেকে 3, দেন আমাদের হবে কি আবার 4 থেকে 5, 4, 5, 2 বলছে তো 2 বার গুনবো, 4, 5, 4 থেকে 5, দেন হবে 6 থেকে 7, 8 থেকে 9। আমাদের কয়টা বলছে? 5টা, 1টা 2টা 3টা 4টা হয়েছে। তারপর 10 থেকে 11, এই যে দেখছো 5টা হয়ে গেছে। আর একটা গড় তো আমাদের যোগফলের বের করতে হবে। এখন 2 থেকে 3-এর মধ্যে গণসংখ্যা কয়টা দেখো? 2 থেকে 3-এর মধ্যে গণসংখ্যা কয়টা? এই যে এভাবে গুনবা, একটা। 2 থেকে 3 বলছে, 2টা, 3টা, তারপর 4টা, 5টা, 6টা, 6টাই। ওকে, 2 থেকে 3-এর মধ্যে হচ্ছে গণসংখ্যা 6টা। 4 থেকে 5-এর মধ্যে গণসংখ্যা কয়টা দেখো? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। 4 থেকে 5-এর মধ্যে হচ্ছে 11টা। তারপর 6 থেকে 7-এর মধ্যে 9টা। এভাবে তোমরা গুনবা, দেখবা 9টাই পাবা। দেন 7টা, এরপর হচ্ছে 2টা। তো মোট হচ্ছে আমাদের 35টা। এখন আমাদের টেলি চিহ্ন তো বসাতে হবে, 6 বলছে, তো 5 আর 1 6, 11 বলছে, 2 3 4 5 10 11, দেন 9 বলছে 5, তো 5 আর 4 কত? 9, দেন 7 বলছে 5 আর 2 7, 2 বলছে 2। তো এইটাই হচ্ছে অ্যান্সারটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 16 নম্বর অঙ্কটা সলভ করতেছি। 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় নিচে দেওয়া হলো। তো এখানে 30টা উপাত্ত দেওয়া আছে। ঠিক আছে? আমাদের বলছে কি শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী গঠন করো। তো আমরা এতক্ষণ বা এর আগের ক্লাসে যে অঙ্কগুলো করছি, এই অঙ্কটা অনেক ইজি, তোমরা বুঝতেই পারতেছো কিভাবে করব। তো আমরা দিব এখানে
এখানে আমাদের কি বের করতে হবে? সর্বোচ্চ সংখ্যাটা। সর্বোচ্চ সংখ্যা আমি এই উপাত্তের মধ্যে দেখতে পারতেছি 50, এর থেকে বড় নাই। দেন আমাদের বের করতে হবে কি? সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যাটা 20। তো আমাদের তো নিয়ম পরিসর বের করতে হবে। পরিসরের সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো সর্বোচ্চ 50 থেকে 20 বিয়োগ দিলে হবে 30 এবং 1 যোগ করলে অ্যান্সারটা হবে 31। দেন শ্রেণী সংখ্যা কিভাবে বের করে? পরিসর পেয়েছে 31, একে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। এখন শ্রেণীব্যাপ্তি আমাদের প্রশ্নে বলছে 5, তো 31কে 5 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা হবে 6.2। তো 6.2টা ঘর তো হবে না, আমাদের দিলে 7টা দিতে হবে, ঠিক আছে? 7। দেন এখন আমরা ঘরটা তৈরি করে ফেলি। দেখো, তো ঘরটা এখন তৈরি করে নিচ্ছি। 7টা ঘর হবে, ঠিক আছে? তো উপরে হেডলাইনের জন্য একটা, নিচের যোগফলের জন্য একটা, দুইটা আর 7টা 9টা ঘর মোট হবে। 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর, 6টা ঘর, 7টা ঘর, 8টা ঘর, 9টা ঘর। এখন এই যে প্রথম ঘরে হবে শ্রেণী ব্যক্তি, তারপর হবে টেলি চিহ্ন, দেন হবে গণসংখ্যা, ঠিক আছে? দেন কি হবে? গণসংখ্যা হবে। তো শ্রেণীব্যক্তি আমরা কত থেকে ধরবো? সর্বনিম্নটা কত ছিল? 20 ছিল না, আর শ্রেণীব্যক্তি 5 বলছে, তো 20 গণবো। 20, 21, 22, 23, 24, অর্থাৎ 20 থেকে 24। আবার 25 থেকে 5 গণবো। 25, 26, 27, 28, 29। 25 থেকে হবে 29, দেন 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, তারপর 45 থেকে 49, 50 থেকে 54। আচ্ছা, এখন 20 থেকে 24-এর মধ্যে কয়টা গণসংখ্যা রয়েছে? এই যে দেখো, একটা, দুইটা, তারপর এখানে একটা, তিনটা, এখানে একটা, দেখো চারটাই আছে, ঠিক আছে? এই যে দেখো, গণসংখ্যা 4 লিখলাম। তারপর 25 থেকে 29-এর মধ্যে কয়টা আছে? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর এখানে একটা, পাঁচটা, এখানে একটা, 6টা। 25 থেকে 29-এর মধ্যে 6টা গণসংখ্যা। দেন 30 থেকে 34-এর মধ্যে কয়টা? একটা, দুইটা, তারপর 30 থেকে 34, এই যে একটা, তিনটাই। 30 থেকে 34-এর মধ্যে হচ্ছে 3টা। এইভাবে 35 থেকে 39-এর মধ্যে হচ্ছে 6টা, দেন 6টা, এরপর 2টা, এরপর 3টা। তো মোট হচ্ছে 30টা। এই সবগুলো যোগ করলে 30 হবে। এখন এখানে টেলি 4টা, তো আমরা টেলি 4 দিব, 4। তারপর গণসংখ্যা 6, আমরা 6টা টেলি চিহ্ন দিব। 5 আর 1 6, দেন 3, আবার 5 আর 1 6, 5 আর 1 6, দেন আবার হচ্ছে 2, দেন আবার 3, ঠিক আছে? এই যে অ্যান্সারটা। তো 17 নম্বর অঙ্কটা তোমরা একটু ভালোভাবে পড়ো, তারপর আমি তোমাদের সলভটা করে দিচ্ছি। নিচের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক আসন্ন মান নির্ণয় করো। আচ্ছা, আমাদের দুইটা প্রশ্ন বলছে, একটা বলছে আয়তলেখ আঁকো, আর একটাতে বলছে প্রচুরক নির্ণয় করো। তো আয়তলেখ আঁকার জন্য আমাদের কি করতে হবে? একটা সারণী তৈরি করতে হবে, ঠিক আছে? শ্রেণীব্যাপ্তি এবং ওইটার মধ্যে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তো নতুন তোমরা জানতেছো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এইটা কি, এটা আমি তোমাদের বুঝাচ্ছি। আচ্ছা, আগে তোমরা এখানে লিখো আয়তলেখ অঙ্কন করা হলো। আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানে ঘর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টা, আর শ্রেণীব্যাপ্তি সহ একটা, হেডলাইন সহ একটা, 10টা। আমাদের মোট 10টা করতে হবে ঘর। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কি এটা জানার। এটা কেন আমরা লিখছি এই ঘরটা? আয়তলেখ অঙ্কন করতে গেলে মনে রাখবো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা অবশ্যই লাগবে। তো আমরা
গড় কয়টা গুনছি? 9টা এবং একটা 10টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। হ্যাঁ, ঠিক আছে। তো শ্রেণীব্যক্তি কত? প্রশ্নে দেওয়া আছে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, দেন 91 থেকে কি 100। ঠিক আছে, আমরা শ্রেণীব্যক্তিটা কিন্তু লিখছি। তারপর গণসংখ্যাগুলো লিখবো 10, 20, 35, 20, 15, দেন 10, 8, 5, 3, এই যে গণসংখ্যাগুলো লিখলাম। তো আমাদের অবিচ্ছিন্নটা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির ঘরটা কেন করলাম এখন দেখো। আমরা যদি জাস্ট শ্রেণীব্যক্তি নিয়ে কাজটা করতাম 11 থেকে 20, আচ্ছা আমি এখানে ইয়েটা তুলে নিচ্ছি, অঙ্কটা দেখো, এখানে দেখো, একটা হবে এই অঙ্কের ক্ষেত্রে একটা হবে এক্স অক্ষ, তো এটাকে এক্স অক্ষ দিলাম, আর আরেকটা হবে ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষটা আমি দিতেছি, দেখো এই যে ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষে মূলত শ্রেণীব্যক্তিটা হয়, শ্রেণীব্যক্তিটা হয় এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে হয় গণসংখ্যা। এখন এক্স অক্ষে যদি আমি শ্রেণীব্যক্তিটা দেই, শ্রেণীব্যক্তিতে কি বলছে প্রথম, এই যে দেখো প্রথমটা একটা বুঝলেই সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বলছে 11 থেকে 20, এখন এটা তো শূন্য, দেন 11 থেকে 20 বলছে, মনে রাখবা 11 থেকে 20। তো আমরা একটা কাজ করি, এই যে এই 5টা ঘর আমরা খালি রাখতেছি, এই 5টা ঘর আমরা খালি রাখতেছি। 11 থেকে 20 বলছে, তো এখানে যদি 11 দিই, আচ্ছা 11 থেকে 20-এর মধ্যে কয়টা শ্রেণীব্যক্তি দেখো তো, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 10টা না? আচ্ছা 10টাকে আমি কমাইয়া 5টাতে আনি, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এই ছক কাগজের 5 ঘর সমান আমি ধরতেছি ছক কাগজের 5 ঘর সমান আমি ধরতেছি এই আমাদের শ্রেণীব্যক্তির কয় ঘর? 10 ঘর। ছক কাগজের 5 ঘর সমান আমাদের শ্রেণীব্যক্তির কয় ঘর? 10 ঘর। অর্থাৎ ছক কাগজের 1 ঘর সমান আমাদের যে শ্রেণীব্যক্তি ওইটার 2 ঘর। তাহলেই তো এখানে দেখো তো 11 থেকে 20 এর মধ্যে সংখ্যা কয়টা? 10টা না? কিন্তু এখানে কি 10টা ঘর আছে? এগুলো হচ্ছে এক একটা একক, এই যে 1 একক 2 একক 3 একক, তো এখানে তো জাস্ট 5 একক। তো আমি তো এখানে সংখ্যা হিসেবে 11 থেকে 20 নিয়েছি, মানে 10টা। আচ্ছা তোমাদের যেটা আমি বুঝাইতে চাচ্ছি, দেন 11 থেকে 20 এটা প্রবলেম নেই, প্রবলেমটা হবে এখন 21 থেকে 30। তো 11 থেকে 20 আমি নিলাম, 20-এর পর 1 2 3 4 5, এই 5 ঘর, এখানে হবে 30। কিন্তু আমাদের শ্রেণীব্যক্তি বলছে 21 থেকে 30, কিন্তু 20-এর পর 21টা কোন জায়গায় পড়বে? এই যে এই জায়গায় না? 21টা এখানে তো একটা এই আয়ত লেখা হবে, দেন 21 থেকে বলছে এই যে 21, এই জায়গার মধ্যে একটা আয়ত লেখা হবে, কিন্তু মাঝখানে দেখো একটা খালি রয়ে গেছে। এই খালিটা আমাদের ফিল আপ করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি করতে হবে, এরকম খালি থাকা যাবে না। খালিটা কিভাবে ফিল আপ হবে? আমাদের মূলত এইভাবে একটার সাথে একটা লাগালাগি থাকবে। তো লাগালাগি করার জন্য মূলত আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা লাগে। ঠিক আছে, আমি যখন এই কাজটা করব তখন বুঝতে পারবা যে কি কারণে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা লাগতেছে। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে বের করব? এখানে শ্রেণীর নিম্নসীমা কোনটা? 11টা না? 11 থেকে আমরা 0.5, 11 থেকে আমরা 0.5 বিয়োগ দিব, বিয়োগ দিলে আমরা পাবো 10.5। তোমার যদি প্রবলেম হয় তখন তুমি ক্যালকুলেটর করতে পারো, 11 থেকে 0.5 বিয়োগ দিতে পারো, দেখবা 10.5 বের হবে। তো 10.5 লিখতেছি। দেন আমাদের যে ঊর্ধ্বসীমা, হ্যাঁ 20-এর সাথে আমাদের 0.5 যোগ করতে হবে। যে 20-এর সাথে কি করতে হবে? 0.5 যোগ করলে 20.5 বের হবে। তুমি ক্যালকুলেটর নিয়ে দেখতে পারো, 20.5। ঠিক আছে,
তারপর আবার সেম প্রসেস 21 থেকে 0.5 আমরা বিয়োগ দিব, বিয়োগ দিলে 20.5 বের হবে। 30 এর সাথে 0.5 যোগ করব, তাহলে কি হবে 30.5। একইভাবে 31 থেকে 0.5 বিয়োগ দিলে হবে 30.5 এবং 40 এর সাথে 0.5 যোগ দিলে হবে 40.5। তো তারপর এখানে হবে 40.5, এখানে হবে 50.5, এখানে হবে 50.5, এখানে হবে 60.5, এখানে হবে 60.5, এখানে হবে 70.5, এখানে হবে 70.5, এখানে হবে 80.5, এখানে হবে 90.5, এখানে হবে 100.5। তো আয়তলেখ অঙ্কন করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লাগবে, ঠিক আছে? তো এখন বুঝতে পারবা এটা এই দিকে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি হবে, আর উপরের দিকে হবে কি গণসংখ্যা। ওকে, আচ্ছা আমাদের দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি 10.5 এর পর 20.5, 30.5 এভাবে কিন্তু গেছে। তো সর্বোচ্চটা কত? 100.5। এখন আমরা এই কয়েকটা ঘর সামনের দিকে খালি রাখবো। তো এখানে আমরা দিব 10.5, দেন 5 ঘর গুনি 1 2 3 4 5, এখানে দিব 20.5, দেন এখানে দিব 30.5। তো তোমাদের ছক কাগজে তো সুন্দর করে দেওয়া থাকে 5 ঘর পর একটা মোটা করে বা লাল কালি দিয়ে সুন্দর করে মার্ক করা থাকে যে 5টা কোথায় শেষ হচ্ছে, কিন্তু আমার এখানে দেওয়া নাই, তবে যাক প্রবলেম নেই, আমরা করি। দেন এখানে আমরা দিব 35.5, তারপর এখানে দিব 40.5, এখানে দিব 50.5, এখানে দিব 60.5, এখানে দিব 70.5। এইভাবে আমাদের আরো বাড়াতে হবে, ঠিক আছে? এখানে আপাতত জায়গা হচ্ছে না। দেন এখানে আমরা দিব 80.5, এখানে দিব 90.5, এখানে দিব এই 100.5। এটা তো এক অক্ষ, আর নিচে হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, ঠিক আছে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এভাবে একটা তীর চিহ্ন দিতে পারো, যে এভাবে একটা তীর চিহ্ন দিতে পারো। এখন আমরা স্থাপন করব। দেখো 10.5 থেকে 20.5 এর মধ্যে, এই যে 10.5 থেকে 20.5 এর মধ্যে শ্রেণী গণসংখ্যা কত? 10 না? তো উপরের এইগুলা হচ্ছে গণসংখ্যা কত বলছে? 10 বলছে। আচ্ছা আমাদের এখানে গণসংখ্যা হবে কিনা, আমাদের ছক কাগজটা ছোট। 1 2 3 4 5, এখানে হচ্ছে 5টা। 6 7 8 9 10, এখানে 10টা। 11 12 13 14 15, এখানে 15টা। আমাদের হবে না জায়গা। আচ্ছা যাই হোক, তোমাদের বুঝলেই হয়। 16 17 18 19 20, ধরো এখানে 20টা, এখানে ধরো 25টা, আর এখানে ধরো 30টা, ঠিক আছে? এখানে 30টা, জাস্ট তোমরা বুঝলেই হয় 30টা। এখন আমাদের প্রথমে কি বলছে? প্রথমে বলছে 10.5 থেকে 20.5 এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 10টা। আমরা 10ই স্থাপন করি। এই যে 10.5 থেকে 20.5, এই যে এতটুকুর মধ্যে গণসংখ্যা কয়টা? 10টা। তো এই যে দেখো 10 পর্যন্ত আমরা স্থাপন করবো। এই যে 10 এতটুকু, দেন 10 হচ্ছে এই যে এতটুকু। ওকে, দেন এভাবে আমরা পেন্সিল দিয়ে ভরাট করে দিব, ঠিক আছে? তারপর কি বলছে? তারপর বলছে এই যে দেখো 20.5 থেকে 30.5 এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 20টা। তো আমরা 20টা স্থাপন করি। এই যে দেখো 20.5 থেকে 30.5 এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 20টা। আমরা 20-এ চলে যাচ্ছি। এই যে 20, এই যে 20, ঠিক আছে? এই যে 20। তো 20.5 থেকে 30.5 এর মধ্যে বলছে, কিন্তু আমাদের এখানে কি আর কোনো খালি আছে? খালি নেই কিন্তু। তো আমরা যখন শ্রেণীবৃত্তি দিয়ে জাস্ট করব তখন মাঝখানে গ্যাপ তৈরি হবে, কিন্তু অবিচ্ছিন্নর ক্ষেত্রে কোনো গ্যাপ তৈরি হয় না। বুঝাতে পারছি? অবিচ্ছিন্নর ক্ষেত্রে কোনো প্রকার গ্যাপ তৈরি হয় না, কারণ 10.5 থেকে 20.5 এর মধ্যে বলছে। আবার বলছে কি 20.5 থেকে 30.5, তো গ্যাপের কোনো সম্ভাবনা নেই। দেন বলছে 30.5 থেকে 40.5 এর মধ্যে গণসংখ্যা কত? 35। আমরা এই 35-এ স্থাপন করব। দেখো এই যে
30.5 থেকে 35.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 35। তো 35 তুমি ছক কাগজে সুন্দর করে বসিয়ে দিও। আমাদের এখানে এই ছক কাগজে যেহেতু জায়গা নেই, অনুমান করে নিয়ে নিচ্ছি 35। অনুমান করে 35 নিয়ে নিচ্ছি। তারপর 35.5 থেকে 40.5-এর মধ্যে একটু পরিমার্জন করতে হবে। এটা ছিল 40.5, দেন 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, আর এটা 100.5। এখন আমাদের 40.5 থেকে 50.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 20টা। আমাদের 20 পর্যন্ত নিতে হবে। এই যে 20 পর্যন্ত আমরা নিচ্ছি। 20 হচ্ছে এই যে তারপর এভাবে বরাট করে দিবা, পেন্সিল দিয়ে এভাবে বরাট করে দিবা, সুন্দর করে বরাট করে দিবা। দেন 50.5 থেকে 60.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 15টা। তো 15টা যে নেওয়া হলো, 15টা এভাবে নেওয়া হলো, নেওয়া হয়েছে। দেন আমাদের 60.5 থেকে 70.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 10টা। এই যে দেখো 10টা গণসংখ্যা হচ্ছে 10টা। তারপর কত, 70.5 থেকে 80.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 8টা। এই যে গণসংখ্যা হচ্ছে 8টা। গণসংখ্যা 8টা দিলাম। দেন 80.5 থেকে 90.5-এর মধ্যে গণসংখ্যা কয়টা? গণসংখ্যা হচ্ছে এই 5টা। তো এই যে 5 এখানে দিলাম, 5 দিলাম। দেন আমাদের 90.5 থেকে 100.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 3টা। এই যে 3 এখানে দেখো দেওয়া হইলো। তো আমাদের এটা হচ্ছে আয়তলেখা অঙ্কন। তো এখন এই যে কাজটা করছি, এর বর্ণনাটুকু আমাদের দিতে হবে। এখানে দেখো আমরা বর্ণনাটুকু দিতেছি। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ছক কাগজের, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে, প্রতি 1 ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2 একক ধরে। আচ্ছা দেখো, এই যে এইটা কি ছিল, এই অক্ষরটা, এটা হচ্ছে এক্স অক্ষ, নিচের যে এক্স অক্ষ, এইগুলো তো এক একটা ঘর। এখন এই এক একটা ঘরকে, ছক কাগজের তো এক ঘর, এটা তো কোনো প্রবলেম নাই, এইটা এক একটা ঘর, এটা এক ঘর ছক কাগজের ক্ষেত্রে। কিন্তু আমরা যে এখানে 10.5 থেকে 20.5 লিখলাম, এখানে তো ঘর মূলত 5টা। এখানে ঘর মূলত কয়টা? 5টি। কিন্তু আমাদের 10.5 থেকে 20.5-এর মধ্যে সংখ্যা কয়টা? 10টা না? তো আমি কি করছি, ছক কাগজের 2 ঘর সমান, ছক কাগজের 2টা ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির একটা ধরছি। তো ছক কাগজের 10টা ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির কয়টা হবে? 5টা। 5টা হবে না? ছক কাগজের যদি 2টা হয়, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির হবে একটা। ছক কাগজের যদি 10টা হয়, তাহলে এর অর্ধেক হবে, কয়টা হবে? 5টা। কেন করছি? কারণ আমাদের জায়গা নেওয়ার জন্য, জায়গা তো কমাতে হবে। আমাদের ছক কাগজ তো 1 পৃষ্ঠা দিবে না, ছক কাগজ এরকম ছোট একটা টাইপের দিবে, ছোট একটা। তো এর মধ্যে তো আমাদের জায়গা নিতে হবে, জায়গা নেওয়াতে হবে, ঠিক আছে? তো এক অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2 একক ধরে, এবং আমাদের তো ওয়াই অক্ষ ছিল, এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে, ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে এই যে গণসংখ্যার 1 একক ধরছি, 1 একক ধরে। আচ্ছা দেখো, এই যে ছক কাগজের এই অক্ষরটা কি ছিল? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা প্রতি 1 ঘর, ছক কাগজের 1 ঘর সমান গণসংখ্যার 1 ঘরই ধরেছি, ঠিক আছে? গণসংখ্যার 1 ঘরই কিন্তু ধরছি, তোমরা দেখছো অলরেডি। তো যাই ধরো না কেন, তোমরা এখানে লিখে দিবে এইগুলা। 1 একক ধরে আয়ত লেখ অঙ্কন করা হলো, আয়ত লেখ অঙ্কন করা হলো, ঠিক আছে?
এটা হচ্ছে আয়তলেখ। তো আমাদের এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয়, পরীক্ষায় আসলে যেন পারা যায়। তো প্রশ্নে কিন্তু আমাদের আরেকটা বলছে, প্রশ্নে আমাদের বলছে যে প্রচুরক নির্ণয় করো। এখন প্রচুরকটা আমরা কিভাবে নির্ণয় করব? প্রচুরকটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা হচ্ছে একটা বিষয়। তো এখানে দেখো, এই যে আয়তলেখটা আমরা দেখতে পারতেছি, এর মধ্যে সবচেয়ে লম্বা আয়তটা কোনটা? সবচেয়ে লম্বা আয়তটা হচ্ছে এই যে এইটার শ্রেণীব্যাপ্তিটা কত? এটার শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে 30.5 থেকে 40.5 মধ্যে। আচ্ছা, তোমাদের আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। এটার শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে যে এটা না, 30.5 থেকে 40.5 মধ্যে না? হ্যাঁ, এখন আমাদের বলছে প্রচুরক নির্ণয় করার জন্য। এখন কিভাবে নির্ণয় করব? তো দেখো, আমরা একটা স্কেল নিব। স্কেল নিয়ে, যে এতটুকু তো এইটা, স্কেল নিয়ে আমরা এই জায়গা থেকে স্কেল দিয়ে কিন্তু সুন্দর করে 40.5 যেই দাগটা ওইটার মধ্যে লাগাবো। দেন আবার নিচ থেকে 30.5 থেকে আমরা 40.5 যে উপরের অংশটা ওইটার মধ্যে যোগ করব। এভাবে যোগ করে লাগিয়ে দিব, ঠিক আছে? লাগানোর পর আমাদের কাজ হচ্ছে এই যে ছেদবিন্দুটা, যে এই ছেদবিন্দু থেকে আমরা নিচের দিকে একটা লম্ব আঁকবো, অর্থাৎ এক্স অক্ষের দিকে। এই যে দেখো, নিচের দিকে এক্স অক্ষের দিকে একটা লম্ব আঁকতেছি। এই লম্বটা হিসাব করে দেখা গেল যে এই লম্বটার অবস্থান হচ্ছে তোমার 35.5-এ। দেখো, 30.5, 31.5, 32.5, আর এখানে এটা হচ্ছে 35.5। এই জায়গাটা হচ্ছে 35.5-এর জায়গা। তুমি এই স্কেল দিয়ে হিসাব করে দেখতে পারবা। স্কেল দিয়ে যদি তুমি এইভাবে ধরো, এইভাবে যদি ধরো এক্স অক্ষে, এভাবে ধরলে দেখবা লম্বটা 35.5-এর মধ্যে পড়েছে, ঠিক আছে? এখন এই যে কথাগুলো, এইগুলো তো আমাদের লিখতে হবে, তো এইগুলো নোট করে নাও খাতায়। আমরা কিন্তু ওই যে প্রচুরকের অ্যান্সারটা দিচ্ছি। উপরের আয়তলেখ থেকে দেখা যায়, উপরের আয়তলেখ থেকে দেখা যায় গণসংখ্যা সবচেয়ে বেশি 30.5 থেকে 40.5 শ্রেণীতে। আমরা অলরেডি দেখেছি। এখন প্রচুরক নির্ধারণের, আচ্ছা নির্ধারণ না, প্রচুরক নির্ধারণ করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করি। এই যে দেখো, আমরা কি করেছিলাম, কৌণিক বিন্দু থেকে, এই যে কৌণিক বলতে এই যে এই জায়গা থেকে কৌণিক বিন্দু থেকে উপরিভাগের যে কৌণিক বিন্দুটা, ওইটার মধ্যে একটা রেখা টানছি। দেন নিচের কৌণিক বিন্দু থেকে উপরিভাগের কৌণিক বিন্দুর মধ্যে একটা রেখা টানছি। তো এইটুকুই বলছে, সংযোগ করছি। আচ্ছা, সংযোগ করি। এদের ছেদ বিন্দু থেকে সংশ্লিষ্ট, আচ্ছা সংশ্লিষ্ট
ভূমির উপর, সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানি। আমরা কিন্তু লম্ব টানছিলাম, ঠিক আছে, এক্স অক্ষের দিকে লম্ব টানছি। তো লম্ব এক্স অক্ষের, লম্ব এক্স অক্ষের যেখানে মিলিত হয় তাই হচ্ছে প্রচুরক। তাই প্রচুরক মিলিত হয়েছে কোনটাতে? আমরা দেখেছি যে 35.5-এ কিন্তু মিলিত হয়েছে। তো নির্ণয়ে প্রচুরক হচ্ছে 35.5, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তরটা। তো ক্লিয়ার? আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসটাতে আমরা 18 থেকে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই।